নেক্সাস টিভির নিয়মিত আয়োজন চলমান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে বৃহস্পতিবারের আয়োজন এবং আজকের আয়োজন আমরা একটু অন্যরকম করেছি। কেমন অন্যরকম একটু পরে বুঝতে পারবেন। তবে চলমান যারা দেখেন তারা নিশ্চয়ই জানেন যে চলমান শুধু টেলিভিশনের পর্দায় নয়, আপনার হাতে যদি স্ক্রিনওয়ালা কোনো ডিভাইস থাকে এবং সেখানে ইন্টারনেট থাকে তাহলেই অনুষ্ঠান দেখা যায়। এই অনুষ্ঠান দেখার জন্য আপনাকে যে অ্যাড্রেসে লগ ইন করতে হবে সেটি হচ্ছে, যদি ইউটিউবে থাকেন তাহলে @নেক্সাস টেলিভিশন লাইভ, আর যদি ফেসবুকে থাকেন তাহলে নেক্সাস টিভি ডিজিটাল বিডি। এই অ্যাড্রেসে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন চলমান এবং নেক্সাসের অন্যান্য লাইভ অনুষ্ঠান। আজকে যে দুজন অতিথি তারা আসলে রাজনীতির সাথে সংশ্লিষ্ট না, তারা সাংবাদিক না, তারা আমাদের খুব প্রিয় মানুষ এবং তারা সংস্কৃতি কর্মী। একজন আছেন যিনি নির্মাতা, আরেকজন আছেন যিনি সংস্কৃতি এবং সমাজকর্মী। একসময় সংস্কৃতি বিভিন্ন ধারায় কাজ করেছেন, তবে এখন খানিকটা রাজনীতি সচেতন হয়ে উঠেছেন, হয়তো সামনে রাজনীতিতে আসবেন। চলুন তাহলে পরিচিত হই। আমাদের প্রিয় মানুষ আশফাক নিপুণ, পরিচালক, লেখক এবং একজন খুবই আমি বলবো যে জোরালো মতামতের অধিকারী তরুণ। থ্যাংক ইউ সো মাচ। নিপুণ কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর আছেন ফারজানা বুবলি, তিনি সাংস্কৃতিক কর্মী এবং সমাজকর্মী এবং রাজনীতিতে তার আগ্রহ রয়েছে, সেই কারণে আজকে আমরা তাকে ডেকেছি। আমরা ধরেই নেই যে সংস্কৃতি কর্মীদের যারা টেলিভিশনে কাজ করেন, যারা সিনেমায় কাজ করেন, তাদের কোনো রাজনৈতিক বিশ্বাস থাকবে না, তারা নিরপেক্ষর চেয়েও নিরপেক্ষ হবেন। কিন্তু যখন তত্ত্বাবধায়ক সরকার হয় তখন কিন্তু তাদের কথা আমরা চিন্তা করি না, আমরা আশা করি তারা নিরপেক্ষ হবেন, কিন্তু তাদেরকে আবার নিরপেক্ষ অবস্থা আমরা কোথাও ডাকি না। আবার যদি তারা পক্ষ নেন তখন তাদের উপরে রুষ্ট হই। এই প্রশ্নটা নিয়ে আমি আশফাক নিপুণ আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই যে আমাদের একটা সমাজে ধারণা আছে যে শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, চিত্র পরিচালক, খেলোয়াড় এরা খুবই নিউট্রাল হবেন, এরা সবার, এদের যে কোনো রাজনৈতিক বক্তব্য কিংবা তাদের ব্যক্তিগত মতামত এইগুলিকে আমরা জাজ করতে শুরু করি, বিচার করতে থাকি এবং এক পর্যায়ে তাদের সঙ্গে এক ধরনের শত্রুতামূলক আচরণও করি। অথচ এরা যদি নিরপেক্ষ হন তখন কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে আবার আমরা ডাকি না। এই যে একটা স্ববিরোধী অবস্থান আমাদের সমাজের, আপনি কি এটা বুঝতে পারেন যে এরকম আছে আসলে? না, ডেফিনেটলি আছে। এটা আমার মনে হয় কি এটার রিজন যদি আমি প্রাইমারিলি বলি তাহলে সেটা হচ্ছে ইউজুয়ালি আমাদের এখানে তো মানে স্পেশালি সাউথ ইস্ট এশিয়াতে যদি বলি, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এখানে ফ্যান বেজ ইজ ভেরি স্ট্রং। সেটা আপনি ওয়েস্টে এত ফ্যান বেজ না। সো এখানে হয় কি যে কোনো মানে সংস্কৃতিকর্মী, খেলোয়াড় অথবা অভিনেতা বা পরিচালক, লেখক, তাদের যেই ফ্যান বেসটা থাকে, এখন পলিটিক্যাল আইডিওলজিতে ফ্যান বেসদের এক এক রকম হয়। সো ওনারা চান যে তারা যাদেরকে আইডল হিসেবে মানেন তারা যেন ডাইভার্স কোনো কিছু না বলেন। এটা আমার মনে হয় কি যে ওনারা এখনো তৈরি না, আমাদের সাধারণ যারা ফ্যান বেস আছে তারা হয়তো তৈরি না। এইটা আমার মনে হয় যে প্রাইমারিলি একটা কারণ। আরেকটা হচ্ছে গিয়ে কি যে পলিটিক্যাল মতামত থাকা, আর আরেকটা জিনিস হচ্ছে পলিটিক্যালি খুবই প্রচণ্ড পরিমাণ বায়াসড হয়ে যাওয়া। এখানে আমার মনে হয় যে শিল্পীদের একটু দায়িত্ব আছে যে পলিটিক্যাল মতামত সবার থাকতে হবে, বিকজ এভরিথিং ইজ পলিটিক্যাল, সব কিছুই পলিটিক্যাল এবং প্রত্যেকের পলিটিক্যাল আইডিওলজি থাকতেই হবে। শিল্পীদের তো আরও বেশি থাকতে হবে পলিটিক্যাল আইডিওলজি, কিন্তু ওইটার বায়াসনেসটা যেন এমন পর্যায়ে না যায়, এইটাই হয়তো সাধারণ মানুষজন এক্সপেক্ট করে বেশি। কিন্তু রিয়াকশনটা আসে খুব ভয়াবহ পরিমাণে। আমরা যেটা দেখতে পাই ইউজুয়ালি যেটা হয়, আমি একটা কথা প্রায় বলি যে ধরেন একটা কথা উঠে যে সরকারি কাজ করার ব্যাপারে, হ্যাঁ, এখন অমুক সরকারের সময় ও এতগুলো সরকারি কাজ করলো, তার মানে এই সরকারের সময় সেও আসলে কাজই করতে পারবে না, যেটা বলা হয়। কিন্তু আমার একটা মানে আমি যদি ডেভিলস অ্যাডভোকেট হয়ে কথাটা বলি, সেটা হচ্ছে সরকার, যে কোনো সরকারই আসুক, এটা তো আসলে দেশের কাজ। সো এই কাজগুলো করার জন্য যে ট্যালেন্টটা দরকার, সরকার তো আসলে ট্যালেন্ট হায়ার করে, সেটা হচ্ছে মিউজিকের জন্য হোক। সেটা সরকারগুলি তো সেই আচরণ করতে দেখি না, সরকারগুলি কিন্তু সেটা করে না। মানে ব্যাপারটা হচ্ছে আপনি একটা ভালো পোশাক বানাবেন, আপনি ভালো টেইলারের কাছে যাবেন, কিন্তু দেখা গিয়েছে যে প্রত্যেক সরকারের আলাদা আলাদা টেইলার থাকে। মেয়েদের যেমন পার্সোনাল টেইলার থাকে, সরকারের সেরকম পার্সোনাল নির্মাতারা থাকে, পার্সোনাল নির্মাতা, পার্সোনাল অভিনেতা বা পার্সোনাল চয়েসেস থাকে। আমার মনে হয় কি যে শিল্পীদেরকে আসলে এই দলমত নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে রাখা উচিত। তারপর পলিটিক্যাল আইডিওলজি থাকতে পারে, কিন্তু সরকারকে, যে কোনো সরকারকে যদি আমি গার্ডিয়ানের জায়গায় ধরি, গার্ডিয়ানের কাজটা হচ্ছে শুধুমাত্র বায়াস থেকে যে অমুক শিল্পীদেরকে আমি ডাকবো বা অমুক নির্মাতাদের ডাকবো, এটা না করে, বিকজ আমার তো ট্যালেন্টকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, আমার ট্যালেন্টটাকে হায়ার করতে হবে। সেখানে আসলে সরকারেরও দায়িত্ব হচ্ছে গিয়ে আসলে এই দলমত
বিভাজনটা তৈরি না করে সবাইকে একসাথে সংযুক্ত করা। তাহলে আমার মনে হয় কি এই যে কমন পিপলদের মধ্যে এক ধরনের যে রোষটা তৈরি হয় যে ও অমুক অমুক জায়গায় করলো, ও অমুক শো করে, এমনকি এই গান অমুক গিয়েছেন সেই জন্য উনি আমাদের গায়িকা না, এই গান অমুক গিয়েছেন অতএব উনি আমাদের গায়িকা, এরকমও কিন্তু আছে। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা থেকে আমার মনে হয় কি এখান শিল্পীদের থেকে বেঁচে গিয়েছেন শুধু ব্যান্ডের শিল্পীরা। আমার ধারণা যে ব্যান্ডের শিল্পীদের যেহেতু তরুণদের মধ্যে অনেক জনপ্রিয়তা, এই জন্য তাদেরকে কেউ ঘাটায় না। কিন্তু সাধারণত আমরা দেখেছি সোলো শিল্পী যারা যারা একক কণ্ঠশিল্পী, এদেরকে কিন্তু এর ভিতর দিয়ে যেতে হয়। আমরা মনির খানকে যেতে দেখেছি, ন্যান্সিকে যেতে দেখেছি, মমতাজকে যেতে দেখছি, কিন্তু এরা সবাই তো ভালো গান করে। আমরা শাহনাজ রহমতুল্লাহকে ভিকটিম হতে দেখেছি, তাই না? আবার এই দিকে আমরা দেখেছি যে এদিকেও অনেক শিল্পী, এবং এই যে শিল্পীদের যে আমরা ভাগ করে ফেলি, কিন্তু ওই একই গানের গীতিকার এক, সুরকার এক, কিন্তু আমরা দেখি যে তাদেরকে ওইভাবে দেখা হয় না, কিন্তু শিল্পীকে দেখা হয়। কারণ ওনারা ফোরগ্রাউন্ডে থাকেন না, তো সো যার জন্য দেখা যায় না। এখানে সরকারের একটা বড় দায়িত্ব, যে কোনো সরকারের আমার মনে হয় যে এই বড় দায়িত্বটা আছে যে আসলে শিল্পীদেরকে ওই প্রোটেকশনটা দেয়া, যে শিল্পীরা যেই কাজই করবেন সামাজিকভাবে কাজের স্বাধীনতাটা দেয়া, এবং ওই যে আমি যেটা বললাম যে সামাজিকভাবে প্রোটেকশনটা দেয়া, যেন এই ডিভাইসিভ নেচারটা যেন আসলে বাড়তে না থাকে মানুষের মধ্যে, যে না অমুক শিল্পী অমুক সময় কাজ করছে, কাজে এই সময় সে যেন কাজ করতেই না পারে। আমার পয়েন্টটা হচ্ছে কি আমি সবসময় বিশ্বাস করি শিল্পীরা সবসময় স্পেশাল হয়, ওরা এক ধরনের একটা স্পেশাল এবিলিটি বা ট্যালেন্ট নিয়েই জন্মায়। সবাই চাইলেই গান করতে পারে না, সবাই চাইলেই লিখতে পারে না, কাজে ওদেরকে ওভাবেই ট্রিট করা উচিত, ইররেসপেক্টিভ অফ ওদের আসলে যেই ওদের রাজনৈতিক বিশ্বাস যাই হোক না কেন, যেটাই হোক না কেন। কাজটা তো অভিনয়, বিশ্বাসের জায়গায় অভিনয়ের জায়গায়, কাজটা তো গান, কাজটা তো গান। হ্যাঁ, সো গান করা বা লেখা, সো ওখানে আমার মনে হয় যে আসলে এই ইটস হাই টাইম এখন আমরা যেহেতু নতুন সময় যাচ্ছি, ইয়াং জেনারেশন অনেক বেশি ইনভলভ হচ্ছে, আমার মনে হয় এখান থেকে আমাদের আস্তে আস্তে একটু বের হয়ে আসা উচিত। বুবলি, আপনার কাছে আসি, এই প্রক্রিয়াটা তো আপনিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এরকম হয় যে আমাদের শিল্পীদেরকে আমরা দলীয় বানিয়ে ফেলি, ওনারা হতে চান অথবা হতে না চান, কিন্তু বিদেশে হয় না। আমরা জর্জ ক্লুনিকে দেখি যে উনি ডেমোক্র্যাটদের পক্ষে কথা বলেন, আমরা দেখি নিকোলাস কেইজ, তাদের একটা রাজনৈতিক বক্তব্য আছে, মেল গিবসনের একটা ধর্মীয় বক্তব্য আছে, তাই না? আমরা দেখি, এবং আমরা বিদেশে কিন্তু এই বিষয়গুলিকে ওইভাবে আমরা দেখি না যে তাদের কাজে কোনো এটার প্রভাব পড়ে। একটা সময় হয়েছিল চার্লি চ্যাপলিনকে শিকার হতে হয়েছিল রাজনৈতিক বিদ্বেষের, কিন্তু সেইখান থেকে তারা উঠে আসতে পেরেছে। আমরা পারছি না কেন? আমাদের মধ্যে এই সংকীর্ণতা কেন তৈরি হয়েছে বলে আপনার মনে হয়? এর মধ্যে আবার নারী শিল্পী হলে আরো ঝামেলা। তা তো অফকোর্স আমার কাছে মনে হয় এটা আসলে অনেক ওল্ড প্র্যাকটিস। এখন যেহেতু নতুনরা আসছে, সোশ্যাল মিডিয়ার যুগ আসছে, মানুষের সচেতনতা বেড়েছে, আমার মনে হয় এটা ইন ফিউচার আরও কমবে। বাট আমাদের দেশে, পার্টিকুলারলি আমাদের দেশে তো এটা দলভিত্তিক চরম বিভাজন এই জায়গাটাতে। হ্যাঁ, এবং আপনার আমার যদি একটা ডিফারেন্ট চিন্তাভাবনা থাকে, সেখানেও এটাকে পজিটিভ ওয়েতে না দেখাটা শিল্পীদের কাজে, যেটা নিপুণ ভাইয়া বলল যে শিল্পীদেরকে আসলে সব কিছুর ঊর্ধ্বে থাকা উচিত। আই ক্যান হ্যাভ মাই পার্সোনাল চয়েস, যে আমার তুষার ভাইকে পছন্দ হইতে পারে, আপনার কথা, আপনার পলিটিক্যাল আইডিওলজি অর যেটাই হোক না কেন সেটা আমার পছন্দ হতে পারে, এটা আমার পার্সোনাল জিনিস। বাট আমার যে শিল্পটা, আমি যদি একটা সিঙ্গার হই, আমি যে গানটা গাচ্ছি বা আমি অ্যাক্টিংটা করছি, সেটা তো আমার প্রফেশনের জায়গা। সেইখানে যদি আমি এখন আমার পার্সোনাল চয়েসের কারণে আমাকে যদি এই দলভিত্তিক শিকারের হতে হয়, তাহলে আমার মনে হয় এটা আমাদের দেশকে এগিয়ে তো নিয়ে যাবে না, এটা পেছাবেই। কারণ এইটার একটা কারণ আমি বলবো যে এটা ওল্ড প্র্যাকটিস, যে ও আচ্ছা তুমি অমুক দলের ছিলা, তুমি আমার সাথে কাজ করতে পারবা না, ও তুমি এই দলের ছিলা, তুমি ওকে ব্ল্যাকলিস্টেড করে দাও। অনেকেই আছে যারা আমরা জানি যে লাস্ট 17 বছরে কাজ করতে পারে নাই, ব্ল্যাকলিস্টেড ছিল, ইনক্লুডিং বেবি নাজনীন থেকে শুরু করে ওনার মতো একজন গায়িকা দেশ ছাড়া থাকতে হয়েছে। তো এগুলো তো আমাদের জন্য একদমই ভালো নয়। কিন্তু বিষয়টা তো এরকম নয় যে এই শিল্পীদের কিংবা এই অভিনেতা অভিনেত্রীদের ভক্ত শুধুমাত্র একটা দলে আছে। এরা যেহেতু অনেক জনপ্রিয়, তার মানে যারা এদেরকে কালো তালিকা করছে তাদের সমর্থকদের মধ্যে এদের ভক্ত আছে। এরকম অদ্ভুত না যে আমরা আমাদের সমর্থকদেরও ভালো গান শুনতে দিলাম না বা ভালো একজন শিল্পীর অভিনয় দেখতে দিলাম না। এটাই তো মেন্টালিটি, আমি বললাম না, ওল্ড মেন্টালিটি, ওল্ড থিংস। যে আর এটা আমাদের 17 বছর ধরে তো আমরা একটা জায়গায় স্টাক ছিলাম।
এখান থেকে কিন্তু আমরা বের কিন্তু হয়ে এই আসতে কালো পারি তালিকার সংস্কৃতি পুরনো, মানে হয়, মানে সরকার আসলে আই হোপ যে এখন ওটা বিটিভির সময় থেকেই তো কালো হয়ে তালিকা যাচ্ছে। চলে, যে হ্যাঁ। আসলে অনেক অনেক দুষ্ট কাজের হ্যাঁ হ্যাঁ মানে শুরু করেছে, তার মধ্যে প্রচলন এই ওখান থেকে তালিকা আসছে। করাটা ওইখান থেকে And this is এসেছে। why I'm saying it's old tactics, যে ওখান থেকেই শুরু হয়েছে। So আমাদের চিন্তাধারাটা চেঞ্জ করতে হবে। এখন তো বিটিভি থেকে এখন 100টা চ্যানেল, এবং 100 আরো অনেক বেশি সোশ্যাল মিডিয়া আসছে, মানুষের সচেতনতা কিন্তু বেড়েছে। সরকারি নির্দেশ সবার মানতে হয়, বা সরকারের মতামত সবাইকে নিতে হয়। যেমন ধরেন আমি যদি বলি যে আসিফ ভাইয়ের শো বন্ধ ছিল অনেক বছর, আসিফ হ্যাঁ, আকবর, গায়ক আসিফ আকবর। গায়ক আসিফ আকবর, আমার মনে হয় কি এটা হচ্ছে এন্টায়ারলি একটা পাওয়ার প্র্যাকটিস, যে এই পলিটিক্যাল গভর্নমেন্টগুলো আসে তাদের একটা পাওয়ার প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা বন্ধ হওয়াটা খুবই জরুরি। বিকজ আমি যেটা প্রথমে বলেছি যে শিল্পীদেরকে আসলে শিল্পীদের মতো করেই দেখতে হবে, ওর পলিটিক্যাল আইডিওলজি যাই হোক না কেন বা যেটাই হোক না কেন, এটা দেখার দায়িত্বটা আসলে আমার মনে হয় প্রথমত তো সরকারের অবশ্যই, যেহেতু কালো তালিকা সাদা তালিকা ওনারা করেন, কাকে শোতে ডাকবেন কাকে ডাকবেন না, কে আসলে যোগ্য কে যোগ্য না, যেহেতু ওনারা ডিসাইড করেন, কাজে আমার মনে হয় কি যে এই প্র্যাকটিসটা থেকে আগে যা হয়েছে সেটা তো ডেফিনেটলি খারাপ হয়েছে দেখে আমরা এখন কথাটা বলছি, এটা করা দরকার। তার সাথে সাথে আমার মনে হয় কি যে সাধারণ মানুষেরও আরেকটু আমার মনে হয় সচেতন এবং আরেকটু সহনশীল হওয়া দরকার শিল্পীদের প্রতি। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, বাংলাদেশের মতো জায়গায় শিল্পীরা অসম্ভব ভালনারেবল। আপনি ওদের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি সবচেয়ে লো, আপনার ওর আজকে কাজ আছে তো কালকে নাই, ওদেরকে শিল্পীদেরকে ব্যাংক থেকে লোন দেওয়া হয় না, মানে আমাদের এমনিতেই স্টেটের জায়গা থেকে আমরা অনেক ধরনের সুবিধা থেকে বঞ্চিত। সেখানে যদি এই কারণে শুধুমাত্র রাজনৈতিক বিশ্বাসের কারণে আগেও যাদেরকে করা হয়েছে সামনেও যাদেরকে করা হবে এদেরকে যদি আসলে এক পাশ করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে দিন শেষে সংস্কৃতির জন্যই ক্ষতি। বুবলি, আপনার কাছে আসি, আমরা কিন্তু বেশ কিছু অভিযোগের কথা শুনি। যেমন দেখবেন যে আমাদের অনেক শিল্পী তাদের খ্যাতির সময়টাতে ভালো থাকেন, কিন্তু তারপরে যদি তারা কখনো অসুস্থ হয়ে যান, তারা কখনো যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতিতে পড়েন, তখন দেখা যায় তার চিকিৎসার টাকা থাকে না, তার বাসস্থানের টাকা থাকে না। আমরা অসুস্থ হয়ে গেলে দেখেছি যে তার কোনো ধরনের প্রোটেকশন, ইন্স্যুরেন্স কিচ্ছু নাই, এমনকি রাষ্ট্র খুব কমই সব শিল্পীর পাশে দাঁড়ায়। আপনার কি মনে হয় যে এইখান থেকে বের হয়ে আসার উপায়টা কি হতে পারে? এটা আমার কাছে মনে হয় এটা একটা নট অনলি যে আমি বলবো যে পলিটিক্যাল পার্টিকেই এটাতে দাঁড়াতে হবে, আমার মনে হয় আমাদের শিল্পী সমাজকেও এখানে দাঁড়াতে হবে। যে আমি একটা সময় যদি টপে থাকি, আমার গান, আমার মুভি বা আমার এনিথিং যদি আমি অ্যাজ এ শিল্পী হিসেবে যদি মানে প্রমিনেন্ট থেকে থাকে, এবং একটা পর্যায়ে অফকোর্স ওভার দ্য পিরিয়ড তো মানুষ হারিয়েই যায়, কেউ কাজ করে কেউ করে না। আপনি দেখবেন যে বহু বহু উন্নত দেশে কিন্তু একেবারে হারিয়ে যায় না, তারা হারিয়ে রয়্যালটি পায়। হারিয়ে যাওয়া বলতে আমি বুঝাতে চেয়েছি যে কাজ আস্তে আস্তে কমিয়ে দেয় বা কাজ কমে যায় বা কাজের ধারা বদল হয়ে যায়। যিনি নায়িকা থাকেন দেখা যায় একসময় মায়ের চরিত্রে অভিনয় করছেন। হ্যাঁ, ওইটাই। সো ওই জায়গাটাতে আমার মনে হয় যে শিল্পীদেরকে সম্মান দেয়া, তাদের জন্য নতুন করে আমাদের যদি এখনকার সরকারকে ধরি বা আমাদের শিল্পী সমাজকে দেখি, যে কিছু কিছু প্ল্যাটফর্ম যদি তৈরি করে, যে আমরা একটা ইনফ্লুয়েন্স করলাম বা একটা সমিতি করলাম বা একটা অর্গানাইজেশন করলাম, যেখানে মানে এখানে দুই পক্ষেরই দায় আছে বলে আমার কাছে মনে হয়। এবং নট অনলি যে আমি বলবো সরকার দলীয়, বেসরকারি দল যারা আছেন এবং সমাজের কর্মীরা যারা আছেন, সবার মিলে একটা যদি আমরা অর্গানাইজেশন করি, যে এইখানে যারা শিল্পীরা আছে তাদের কখনো যদি বিপদ আপদ হয় সেখানে আমরা দাঁড়াতে পারি। অনেক সময় ফাইন্যান্সিয়ালি সাপোর্টের মানে প্রবলেমের কারণে তো অনেকে অনেক বড় চিকিৎসা করতে পারে না। সরকার যে সবসময় সবার পাশে দাঁড়াবে এমনও কিছু না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন হয়তো যদি আমরা এরকম একটা অর্গানাইজেশন থাকে যে এখানে শিল্পীদের অ্যাটলিস্ট অন্যান্য দিক যদি চিন্তাও না করি, যদি অ্যাটলিস্ট চিকিৎসা এটাও আমরা চিন্তা করি যে ওনাদের জন্য এই জায়গাটাতে আমরা একটা কন্ট্রিবিউশন করতে পারি, আমার মনে হয় এটা অনেক ভালো হবে। নিপুর, আপনার কাছে আমার যেটা মনে হয়, আমি ছোট করে এটাতে শেষ করি, আমার মনে হয় কি এখানে আসলে বাংলাদেশে এর আগে কথাটা খুবই অপ্রিয় হলেও সত্য, কোনো সরকারই আসলে শিল্পীদের ব্যাপারে কখনোই সিরিয়াস না, আনলেস যদি আসলে ওই যে দাওয়াত দেওয়া এবং প্রোগ্রাম ইলেকশনের আগে গান গাওয়ায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা ছাড়া কিন্তু আপনি এই যে ধরেন কোন একজন, ধরেন আমার অ্যান্ড্রু কিশোরের মতো শিল্পী, উনারও কিন্তু শেষ বয়সে চিকিৎসার জন্য কিন্তু তখন আসলে তৎকালীন প্রধানমন্ত্রীকে কিন্তু হেল্প করতে হয়েছিল। সো ব্যাপারটা হচ্ছে কি আমি কয়জনকে এভাবে হেল্প করব, তো এটার আসলে উপায়টা কি হতে পারে? এটার উপায়টা হতে পারে আমার মনে হয় কি যে যদি সরকার সিস্টেমটা ঠিক করে। সিস্টেমটা কি, আমি সবসময় বলি কপিরাইটের সিস্টেমটা ঠিক করে দিক, যে আসলে কারণ কপিরাইট সিস্টেমটা ঠিক করা যাচ্ছে না কিছু ব্যবসায়ীদের জন্য,
যারা আসলে এই শিল্পীর যে মেধাসত্ব সেটাকে বিক্রি করে আজীবনের জন্য যারা লাভ করেন। সো আপনি যদি আসলে কপিরাইট সিস্টেমটা ঠিক করে দেন, সেখানে আপনার লেখক থেকে শুরু করে, অভিনেতা থেকে শুরু করে, সিঙ্গার থেকে শুরু করে, গীতিকার সুরকার, একদম আর্টের যে কোনো কাজ যারাই করবে না কেন, তারাই যদি আসলে রয়্যালিটিটা ঠিক মতো পায়, তাহলে মাইকেল জ্যাকসন কিন্তু মারা গেছে, ওর ফ্যামিলি কিন্তু এখনও রয়্যালিটিতে চলছে। সো আমাদের এখানে যদি সরকার একটু প্রথমে উদ্যোগী হয়ে, শিল্পী বান্ধব হয়ে, ব্যবসায়ী বান্ধব না হয়ে যদি আসলে শিল্পীদের জন্য রয়্যালটি সিস্টেমটা ঠিক করে দেয়, আমার মনে হয় কি 50% সমস্যা ওখান থেকে। তারপরে যেগুলো আসবে ওগুলোর জন্য তো ধরেন আস্তে আস্তে একটা আছে। কিন্তু আনফর্চুনেটলি আমরা কোনোবারই কোনো সরকার পাই নাই। আপনি দেখবেন কি সংস্কৃতির জন্য বাজেট সবচেয়ে বেশি কম থাকে, অন্য সব প্রতিরক্ষা বাজেট টাজেট ওগুলো তো প্রচুর যায়, সংস্কৃতির জন্য বাজেট বলতে গেলে নাই। বাজেটের হিসাব করলে সংস্কৃতি মন্ত্রণালয় একটি ক্ষুদ্র মন্ত্রণালয়, খুবই ক্ষুদ্র মন্ত্রণালয়। সো এখানে আমার মনে হয় কি যে এই এখন যে সরকারটা আছে বা ভবিষ্যতেও যারা আসবে, তারা যদি সংস্কৃতি কর্মীদের পাশে না দাঁড়ায়, তাহলে এই দুস্থ অবস্থা কোনো দিনই যাবে না। বিকজ আমি একটা জিনিসও বলি যে শিল্পীরা একটু আলাভোলা হয়। শিল্পীরা তো আর ব্যবসায়ী না যে ওরা চিন্তা করে আজকে 5 টাকা ইনকাম করলাম, 3 টাকা আমি সঞ্চয়পত্র করব, 2 টাকা আমি খরচ করব, এটা হয় না। শিল্পীরা অনেক সময় ফ্রিতেও কাজ করে এবং শিল্পীকে কিছু অতিরিক্ত খরচও করতে হয়। যেমন যে স্টেজে যায় তার ওই ঝকঝকে তকতকে পোশাক লাগে, একই পোশাক 2 বার পরলে লোকে বলে উনি তো আসলে ভালো শিল্পী না, জামা কিনতে পারছে না। এক্স্যাক্টলি, শিল্পীদেরকে নিজের পেছনে খরচ করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং সেই অনুযায়ী তো রেমুনেশন আমাদের দেশের ইটস নট দ্যাট ওই আপ টু দ্য অবস্থায় মার্ক। নাই। তো আমরা এই জায়গাতে আসবো, আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে ফিরে আসবো। চলমান আপনারা জানেন বিরতির মধ্যে বিজ্ঞাপন দেখায়, কিন্তু বিজ্ঞাপনের পরে আবার চলমান ফিরে আসে। তাহলে আমাদের সাথে থাকেন। বিরতি শেষ হয়েছে, ফিরে এসেছি চলমানে। আমাদের দুজন অতিথি আছেন, আশফাক নিপুণ এবং ফারজানা বুবলি। নিপুণ, আপনার কাছে আসি। আমরা শিল্পীদের এই দলীয় হয়ে যাওয়া নিয়ে কথা বলছিলাম। শিল্পীদের তো রাজনৈতিক মতামত থাকতেই পারে, তারাও বাংলাদেশের নাগরিক এবং সবাই যার যার দেশের নাগরিক। আমরা কিন্তু পাশের দেশের শিল্পীদেরকে এমপি হতে দেখি, অনেক শিল্পী এমপি হন, তাতে তাদের সিনেমা করা বন্ধ হয়ে যায় না। দক্ষিণে তো তারা রীতিমতো মুখ্যমন্ত্রী হন, মানে রাজ্যের ক্ষমতায় থাকেন এবং তারা সামাজিক সম্মান একইভাবে পান। আমরা অমিতাভ বচ্চনকে দেখেছি, একসময় রাজনীতি করেছেন, কিন্তু তার জন্য কোন বনিকা ক্রোড়পতি কেউ বয়কট করে নাই। আমাদের এখানে এই জিনিসগুলি হয়। শুধু তাই না, রাজনৈতিক দলগুলো উৎসাহ দেয়, শিল্পীদের জন্য সংগঠন বানায়, অমুক সাংস্কৃতিক সংঘ, তমুক সাংস্কৃতিক কমিটি, এগুলি বানায়, কিন্তু তারপরে তারা শিল্পীদের প্রতি কিন্তু আসলে নজর দেয় না। শিল্পীদের দুঃখ দুর্দশা মোচনের জন্য তাদের কোনো ভূমিকা সেইভাবে থাকে না। আপনার কি মনে হয় এই অবস্থা থেকে বের হয়ে আসা যায় কিভাবে? হ্যাঁ, মানে আপনি প্রথমে যেটা বললেন যে আমাদের এখানে অনেক সময় পাশের দেশে যদি আমরা দেখি যে এমপি হচ্ছে বা ইয়ে হচ্ছে, এখানে আমি এতক্ষণ তো আমি বললাম যে আসলে সরকারের কি কর্তব্য বা আমাদের সাধারণ ভক্তদের বা মানুষদেরও মানে একটু সহমর্মী হতে হবে। তার সাথে এখন আমি এবার একটু শিল্পীদের দিকেও পয়েন্ট আউট করতে চাই। সেটা হচ্ছে সাধারণ মানুষ এক্সপেক্ট করে যে শিল্পীরা, সে যেই পলিটিক্যাল আইডিওলজিরই হোক না কেন, যেটা অন্যায় সেটাকে সে আসলে অন্যায় বলবে, সেটাকে সে মৌন সমর্থনও জানাবে না বা ওপেনলি সমর্থন জানাবে না। সে যখন দেখে যে তার পছন্দের শিল্পী বা যে কোনো শিল্পীরা যেহেতু সবার আদর্শ হয় বা সবার আদরণীয় হয়, যার কারণে তারা যখন দেখে যে কোনো একটা পার্টিকুলার শিল্পী বা শিল্পী গোষ্ঠী বা যেই হোক না কেন আসলে অন্যায়ের প্রতিবাদের মধ্যে নাই বা অন্যায়কে মৌন সমর্থন জানাচ্ছে বা অন্যায়ের সময় দেখেও চুপ থাকে, তখনও তারা অনেক বেশি রিয়াক্ট করে। এখানে আমার মনে হয় কি যে শিল্পীদের দায়িত্ব আছে। শিল্পীরা যেহেতু আর 10টা রাজনৈতিক কর্মীর মতো আসলে আচরণ করবে না, কাজেই তাদেরও রাষ্ট্রীয় যে কোনো নিপীড়ন, অন্যায় বা সাধারণ মানুষের উপর হয়ে যাওয়া অন্যায়ের ব্যাপারেও তাদের আসলে কথা বলতে হবে। তখনই সাধারণ মানুষও দেখবে যে না, সে আমার ভিন্ন চিন্তাধারার হলে কি হবে, সে আমার কথাও বলে। মানে শিল্পীরা যেন নিজেদেরকে দলীয় না করে, তারা যেন বিবেকটা ঠিক রাখে। এক্স্যাক্টলি। তাহলে ওই যে আপনি কথাটা বললেন যে আমাদের এখানে শিল্পীরা হঠাৎ করে এত বাইপোলার হয়ে যায়, রিয়াকশন আসে কেন মানুষের কাছ থেকে, আমার মনে হয় এখানে শিল্পীদের দায়ও আছে। আর আপনি যেটা বললেন যে সাংস্কৃতিক সংগঠনগুলো হয়, এই যে সংগঠনবাজি, এই সংগঠনবাজিটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে কোনো কিছু একটা হলে আপনি দেখবেন কি একটা সংগঠন খুলে ফেলছে। তো মহানগর হলে পরে কোন 2টা পরামর্শ? কোনটা? হ্যাঁ, মানে মহানগরে 2টা কথা মনে রাখবেন। পুলিশ অফিসার 2টা পরামর্শ দিত না? হ্যাঁ, কোন 2টা কথা তাহলে মনে রাখতে হবে? 2টা কথা আমি সবসময় বলি, 2টা কথা মনে রাখতে হবে। একটা হচ্ছে কোনো শিল্পীকে আপনার
নিজ নিজ দলীয় সংগঠনভুক্ত করা যাবে না। শিল্পীরা হচ্ছে একটা বড় আমব্রেলার নিচে থাকবে এবং সেখানে সে যেই মতের হোক, যেই কারণেই হোক, তাকে আসলে তার কাজ দিয়ে বিচার করতে হবে, তার অন্য কোনো কিছু দিয়ে বিচার করা যাবে না। আর 2 নম্বর হচ্ছে গিয়ে কি, অবশ্যই আমি শুরু থেকেই বলছি যে কোনো সরকার বা রাষ্ট্রকে মানে শিল্পকে পেট্রোনাইজ করতে হবে, কিন্তু সেখানে অযাচিত হস্তক্ষেপ করা যাবে না। সেটা আপনি রাষ্ট্রীয় পুরস্কার দেওয়ার ক্ষেত্র থেকে শুরু করে সংগঠনের মধ্যে কি হবে না হবে, অনুদান কোথায় যাবে না যাবে, এই সব জায়গাতে আমাদের যে সরকার সচিব মেধাভিত্তিক হতে হবে, একেবারেই মেধাভিত্তিক হতে হবে। এটা শিল্পীদের উপরে ছেড়ে দিতে হবে। আমরা যদি ওখানে মাঝখানে ঢুকে যাই তখন হবে কি যে ওই যে দলীয়করণ হয়, একটা রাষ্ট্রীয় পুরস্কার দিতে হলে কিন্তু এখন দেখা যায় কি যে যতজন আর্টিস্ট ততজন হচ্ছে গিয়ে কি কমিটিতে সবই সরকারি লোক, সবই সরকারি লোক, তাদের সাথে হয়তো সিনেমার কোনো সম্পর্ক নাই, মিউজিকের সম্পর্ক নাই। এইগুলো থেকে বের হয়ে আসতে হবে, শিল্পীদেরকে শিল্পীদের উপর ছেড়ে দিতে হবে। তখন দেখবেন কি আমার মনে হয় যে শিল্পীরাই শিল্পীদের পাশে দাঁড়াবে। এখন ওই যে পেছন থেকে মানে আমাদের আসলে বলবো কি, শিল্পীদের পিছনে একটা কান কাটা রমজানের দরকার নেই। কান কাটা রমজান কিন্তু সারাক্ষণ সংসপ্তকে কিন্তু পিছনে কুবুদ্ধি দিত, হ্যাঁ, সামনে আসতো না কিন্তু। আর যিনি জমিদার ছিলেন খলিলুল্লাহ খান, উনি করতেন কি, সিদ্ধান্তগুলো দিতেন কান কাটা রমজানের পরামর্শ অনুযায়ী। আমাদের কান কাটা রমজানের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে শিল্পীদেরকে তাদের মতো করে ছেড়ে দেয়া। রাষ্ট্র অবশ্যই গার্ডিয়ানের মতো করে দেখবে, কিন্তু অযাচিতভাবে নাক গলাবে না। যারা তরুণ দর্শক জেনজি, আপনারা অবশ্য সংসপ্তক দেখেন না, এটা একটা পুরনো সিরিজ। সেইখানে চরিত্র ছিল, হুমায়ুন ফরিদ অভিনয় করেছিলেন, সেখানে কবরী সারোয়ার ছিলেন, এবং সেইখানে ছিল যে কানকাটা রমজান হচ্ছে আসলে জমিদারের একজন কর্মচারী, কিন্তু জমিদার তার কথা শুনে শুনে চলতেন, এবং কানকাটা রমজান জমিদারের জোরে যত ধরনের অন্যায় কাজ আছে সব করতো। তো হ্যাঁ, তো সেইখান থেকে আমরা চলে আসি। প্রথম যে ইয়েতে ছিল সেইখানে কবরী সারোয়ার ছিলেন প্রথম যখন সংসপ্তক হয়েছিল, আর দ্বিতীয়বার যখন হয়েছিল তখন ফেরদৌসী মজুমদার ছিলেন। এবং এখানে মজার বিষয় আছে, সেটি হচ্ছে যে এই চরিত্র দুইজন আলাদা আলাদা অভিনেতা অভিনয় করেছিলেন। প্রথমে সম্ভবত ফতে লোহানী অভিনয় করেছিলেন, সংসপ্তক 2 বার তৈরি হয়েছে। তো এদের নাম আমার ধারণা যে এখনকার প্রজন্ম জানে না, ইউটিউবে খুঁজে পাওয়া যায় না। আর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনের সময় টেলিভিশনের আর্কাইভ পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে বিটিভির যত আর্কাইভে যত সংরক্ষিত পুরনো অনুষ্ঠান, পুরনো যন্ত্রপাতি, অনেক কিছু পুড়ে গিয়েছে, যেটা আসলে সবারই সম্পত্তি ছিল। তা আমরা ফারজানা বাবলি আপনার কাছে আসি, আমরা একটা এখন প্রসঙ্গ বদলাবো। সেটা হচ্ছে এই যে রাজনীতি কি শুধুমাত্র শিল্পীদের আক্রান্ত করে তাই না, রাজনীতি ইতিহাস পুড়িয়ে ফেলে। আমরা নেপালে দেখেছি যে এরকম আন্দোলনের মধ্যে একেবারে মানে বহু বছরের ঐতিহ্য, চর্যাপদের পাতা নাকি পুড়িয়ে ফেলা হয়েছে, পুঁথি পুড়িয়ে ফেলা হয়েছে। আমরা আসি আজকের সংসদে। রাজনীতি সবসময় যে আমাদেরকে উপকার করে ব্যাপারটা তা নয়, লক্ষ্য থাকে উপকার করা। আজকের সংসদে আমরা বেশ কিছু বিষয় দেখেছি, নতুন সংসদ। আপনার দেখে কি মনে হয়েছে একজন সাধারণ নাগরিক হিসেবে? একজন মানে সাধারণ প্রধানমন্ত্রী বক্তৃতা দিয়েছেন, সেখানে তিনি বলেছেন তিনি সবার হতে চান, তিনি জনগণের সরকার হতে চান, বিএনপি জনগণের সরকার, তিনি সবার প্রধানমন্ত্রী, তিনি কোনো দলের না, তিনি সেটা বলেছেন। তো সেটা উনি যদি ওইভাবে অ্যাকর্ডিংলি কাজ করে তাহলে তো আলহামদুলিল্লাহ। আমাদের দেশে তো এরকমই একজন নেতা দরকার যে জনগণের হয়ে কাজ করবে, যে দল জনগণের দল, দলের প্রধানমন্ত্রী না, মানুষের প্রধানমন্ত্রী হবে। হ্যাঁ, বাট এখানে আরেকটা জিনিস দেখলাম যে যখন প্রেসিডেন্ট ঢুকলো, তখন যখন জাতীয় সঙ্গীত হচ্ছিল, ওনারা বয়কট করেছে, অপোজিশনরা যারা জামাতে ইসলামের সাথে জোট এনসিপি আছে, ওনারা বয়কট করেছে। এটা ওনাদের পার্সোনাল ব্যাপার, ওনারা বয়কট করতেই পারে, দলীয় ব্যাপার, হ্যাঁ, ওনাদের দলীয় ব্যাপার বা পার্সোনাল ওনাদের চয়েস। এবং ওনারা, যেটা আমি দেখে মনে হলো, দে ওয়ার প্রিপেয়ার্ড যে ওনার প্রেসিডেন্টের ভাষণের সময় ওনারা বয়কট করবে এবং ওনারা কিছু মব টাইপের অ্যাক্টিভিটি করবে। বাট আমার কথা হচ্ছে যে ওনারা তো সবাই ইলেক্টেড, হ্যাঁ, জনগণের সাপোর্ট নিয়ে ওনারা ইয়েতে গেছে। তো ওখানে জাতীয় সঙ্গীত যখন বাজতেছিল, ওনারা বসেছিল, ওইটা তো আমি এটাকে আমি জানি না নিপুণ ভাই কিভাবে দেখবেন যে একটা বিরোধী দল, এখন যেহেতু ওনারাই বিগেস্ট বিরোধী দল এবং জোটের সাথে আছে, একটা প্রেসিডেন্ট ঢুকছে, জাতীয় সঙ্গীত বাজতেছে, সবাই দাঁড়িয়ে গেছে, মির্জা ফখরুল সাহেব বলছে দাঁড়াতে, প্রশাসনের লোকরা বলছে দাঁড়াতে, ওনারা কেউ দাঁড়াচ্ছে না, ওনারা বয়কট করে যাচ্ছে। সো এটা তো কোনো চর্চা, পলিটিক্যাল চর্চা হতে পারে না।
জাতীয় সঙ্গীতটা প্রেসিডেন্ট তো প্রবেশ এটা করার আমাদের সময় এটা আসলে নিয়ম জাতীয় সঙ্গীত বাজবে, জাতীয় সঙ্গীত হ্যাঁ। শেষ হলে সবাই বসবে, উনিও বসবেন। আমার দেশ, আমার পতাকা, আমার সঙ্গীত, এটাকে তো আমার রেসপেক্ট করতে হবে। এটা তো কালচারাল, এটা ইটস নট যে এটা ন্যাশনাল জিনিস, আই মিন ইটস ইন্টারন্যাশনাল কালচার যে আপনি জাতীয় সঙ্গীত হলে আপনি দাঁড়াবেন। ওখানে আমি দেখলাম অনলি হাসনাত আব্দুল্লাহ ফার্স্ট ইনিশিয়েটিভটা নিয়েছে দাঁড়ানোর জন্য, আমি পরে দিয়েছি, তারপরে ওরা বয়কট করেছে। বাট এই প্রেসিডেন্টটি কিন্তু লাস্ট 1.5 বছরে 133টা অধ্যাদেশ ইনক্লুডিং জুলাই সনদ উনি সাইন করেছে, তখন তাদের কোনো প্রবলেম ছিল না, দে ওয়ার পারফেক্টলি অলরাইট উইথ দ্যাট। সেকেন্ড থিং যেটা দেখলাম যে উনরা এই প্রেসিডেন্টের আন্ডারেই শপথ নিয়েছে, কিছু কিছু উপদেষ্টা ওখানে আছে, তখনও তাদের অবস্থানটা ওয়াজ নিউট্রাল। তো এই আমার কাছে আজকের অধিবেশনে অনেক পার্ট আছে, যে সভাপতি হয়েছে যে, বা আমাদের ডেপুটি স্পিকার, হ্যাঁ, মেজর হাফিজউদ্দিন, এন্ড অলসো হাফিজউদ্দিন সাহেব একজন খেলোয়াড় ছিলেন, হ্যাঁ, ফুটবল খেলতেন। বাট আমার একটা জিনিস ভালো লেগেছে, অ্যাটলিস্ট জামাত ইসলাম দল, আমি জানি আমার বলা উচিত কি উচিত না, বাট আমরা তো এটাকে রাজাকার দল ছোটবেলা থেকেই আমরা ট্যাগ করে, আপনি আপনার রাজনৈতিক মতামত দিতে পারবেন। হ্যাঁ, সো ওইখানে অ্যাটলিস্ট ওনারা বীর বিক্রম একজন আছে ওখানে, যাকে অ্যাটলিস্ট ওনাদেরকে সম্মান দিতে হবে। আমার কাছে এই জিনিসটা ভালোই লেগেছে ওনার হওয়াতে। সো বেস্ট, মানে আপনি একজন মুক্তিযোদ্ধাকে স্পিকারের পদে দেখে আপনি খুশি আমার হয়েছেন, কাছে একজন ভালো বীর লেগেছে, বিক্রমকে দেখে। আমার কাছে ভালো লেগেছে। একই সাথে উনি খেলোয়াড়, ফুটবল খেলতেন, অনেক মেজাজি খেলোয়াড় ছিলেন, মাঝে মাঝে রেফারিদেরকে ধরে খানিকটা সাহায্য করতেন। ওইটা আমি জানতাম না, বাট এখন জানলাম। বাট ওনার যখন আমি দেখেছি উনি বীর বিক্রম উপাধিতে ওনার খুব ভালো লেগেছে। হ্যাঁ, অনেক কিছুই হয়েছে। যখন আমি দেখলাম যে ওনাদেরকে ভেতরে যাওয়ার সময় জিজ্ঞেস করছিল যে আপনাদের অবস্থান কি হবে প্রেসিডেন্টকে নিয়ে, তখন তারা বললো যে আমরা দেখি কি হয়, কি করব না করবো, এবং পরে ওনারা প্ল্যাকার্ড নিয়ে বুঝলাম যে ওরা দিতে পারে প্রি প্ল্যান অ্যান্ড এভরিথিং। সো জানি না, এটাই আমার কাছে এটা খুব উইয়ার্ড লেগেছে যে, আর সব থেকে মানে উইয়ার্ডের যেটাই হোক, ওটা ওনাদের পার্সোনাল চয়েস, দলীয় চয়েস, বাট জাতীয় সঙ্গীতকে যদি সম্মান না করে তাহলে এরা দেশের উন্নয়ন। আপনি দুঃখ পেয়েছেন। নিপুণ, আপনার কাছে কি মনে হয়েছে আজকের সংসদ? আমি বেসিক্যালি সংসদ দেখিনি, আমি ছোট ছোট ক্লিপসগুলো দেখছি। সো অবভিয়াসলি যেটা বুবলি বললেন যে জাতীয় সঙ্গীত যখন আসলে বাজানো হয় তখন এটা আসলে আমাদের সবারই দায়িত্ব হচ্ছে উঠে দাঁড়ানো, সেটা সিনেমা হল থেকে শুরু করে একদম সংসদ পর্যন্ত, যেখানে সংসদে তো আরও বেশি। সো যদি ওনারা আসলে তখন ইচ্ছা করে না দাঁড়ান তাহলে ডেফিনেটলি এটা আসলে নিন্দনীয় কাজ। যদিও পরে বলা হচ্ছে যে আসলে দাঁড়িয়েছেন ওনারা। আমি মাঝখানে একজন সাংবাদিকের একটা ফেসবুক স্ট্যাটাস পড়েছিলাম, সমকালের একজন সাংবাদিক রাজীব আহমেদ, উনিও ছিলেন সংসদে, এবং উনি বলছিলেন যে ওখানে শুনতে পাওয়া নিয়ে কোনো একটা সমস্যা হচ্ছিল দেখে মেবি হয়তো উনাদের উঠতে দেরি হচ্ছিল, বাট এটা আমি জানি না, আমি জাস্ট একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম। সরকার দলীয়রা উঠে গেল, আমি বললাম যে উনারটা আমি দেখেছি, আমি তো বললামই যে প্রথমেই নিন্দনীয়, এবং হাসনাত আব্দুল্লাহকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে, বিকজ ওদের যে রো থেকে সে নিজে দাঁড়িয়ে, কালো পাঞ্জাবি পরা ছিল যার জন্য ওকে দেখাও যাচ্ছিল সাদাদের মাঝখানে, সো সে দাঁড় করিয়ে পরে করলো। ডেফিনেটলি এটা তো না দাঁড়ানোটা তো ডেফিনেটলি নিন্দনীয় কাজ। আমি শিওর জামাত ইসলামের নিশ্চয়ই কোনো এক ধরনের বিবৃতি তো আসবেই, বাট ওভারঅল আপনি যদি বলেন তাহলে আমি পার্সোনালি খুবই হ্যাপি। সেটা হচ্ছে প্রায় 1.5 বছর পরে প্রথম সংসদ অধিবেশনটা হয়েছে। আমরা আমরা গত 17 বছরে যেই একটা মকারি দেখতাম সংসদে বসে, একদলীয় একটা সংসদ চলতো, তারপরে তো আমরা যেহেতু একটা গণঅভ্যুত্থান হলো, গণঅভ্যুত্থানের পরে একটা ইন্টারিম সরকার আসলো, আমাদের সবারই প্রথমেই আসলে চাহিদা ছিল একটা নির্বাচন হবে, এবং নির্বাচনের পরে নির্বাচিত সরকার এবং বিরোধী দল গিয়ে সংসদটাকে জাঁকজমকপূর্ণ করবে। সো সেই জায়গা থেকে আমি যখন আজকে প্রথম দেখলাম ওখানে, এবং ওখানে অনেক আমার প্রিয় মুখ আছে ওখানে। আমি জোনায়েদ সাকির কথা যদি বলি, আমি ওনাকে দেখেছি বক্তব্য রাখতে, আমার প্রিয় মুখ। আমি নাহিদ ইসলামের কথা যদি বলি, যেহেতু সে জুলাই গণঅভ্যুত্থানের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। যদি আমি বলি তারেক রহমানের কথাও যদি বলি, যে উনি আসলে 17 বছর দেশেই ছিলেন না, অ্যান্ড দেন তারপর আবার এখানে আসলেন। সো এই যে বক্তব্য দেয়া, ইভেন আমি যদি বলি যে ওয়াকআউট করা, আমার সেটাও সুন্দর লাগে।
মানে সংসদের মধ্যে, মানে যাই হোক সংসদে, সেটাতে যে একটা বিরোধী দল থাকবে, তারা চিৎকার চেঁচামেচি করবে, ওয়াকআউট করে চলে যাবে, এই সংস্কৃতিটাই আমরা কিন্তু গত 17 বছরে বছরে দেখি missing নেই। ছিল। মানে যদি আমি বলি যে গত হ্যাঁ, ওয়াকআউট বিষয়টা তো ছিলই না। ওয়াকআউট বলে যে একটা শব্দ, আমার মনে হয় যে এখনকার জেনারেশনরা হয়তো এইবারের পর প্রথম আসলে জানতে পারবেন যে ওয়াকআউট বলে কিছু একটা হয়, যে আমরা ওয়াকআউট করে চলে যাই। সো এটাও কিন্তু সংসদের একটা পার্ট। সো তার মানে আমরা আজকে যে প্রথম অধিবেশনটা হয়েছে, আমার দেখে যেটা মনে হয়েছে যে সংসদীয় গণতন্ত্রের যাত্রায় এটা হচ্ছে প্রথম শুরু, যদি এই নতুন সময়ের কথা বলি। এই কারণে আমার যাই দেখছিলাম আমার কাছে খুবই এক্সাইটিং লাগছিল ওই জায়গা থেকে, যে না, আমরা ফাইনালি সংসদীয় গণতন্ত্রের যাত্রায় শুরু করতে পেরেছি। এখন এটাকে আসলে first কিভাবে step, baby step এগিয়ে নেওয়া যাবে, ওটা আসলে এই যে সরকারি দল, বিরোধী দল, উনারা রাজপথের সাথে কিভাবে কোঅর্ডিনেশন করবেন, এখন আমরা নতুন কিছু দেখব। বাট আই এম ভেরি হোপফুল। আজকে প্রচুর নতুন মুখ, ইয়াং ব্লাড প্রচুর, এবং আমার মনে হচ্ছে যে হয়তো ভালো কিছুই হবে। আমরা আবার একটা বিরতিতে যাই। বিরতি মানে ওয়াকআউটটা, বিরতি মানে হচ্ছে একটু পরে ওয়াক ইন করবো, বিরতির পরে ফিরে আসবো চলমান নিয়ে। আশা করছি আমাদের সাথে থাকবেন। আমরা ফিরে এসেছি চলমানে, এবং আপনারা জানেন নিশ্চয়ই যে কারা আজকে কথা বলছেন। আমরা আশা করছি সবাই মনে হয় যে একটু পরে আমরা জিজ্ঞেস করবো মহানগর 3 কবে রিলিজ হবে, আমরা বুবলিকে জিজ্ঞেস করবো আবারও উনি কালচারালি আরো অ্যাক্টিভ হয়ে উঠবেন কিনা, নাকি রাজনীতি করবেন, কিন্তু আমরা ওইসব প্রশ্ন এখন করছি না। আমরা যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, নিপুণ, এই যে অনেক ধরনের প্রতিকূলতা আছে শিল্পীদের, শুধু না, ইন্ডাস্ট্রি হিসেবে এই সংস্কৃতি বা শিল্প মাধ্যমগুলি একটা প্রবল প্রতিকূলতার মধ্যে দিয়ে অনেক দিন ধরে যেতে হচ্ছে। দেশে ফিল্ম নাই, ফিল্ম তৈরি করার জন্য যে প্রাযুক্তিক সহযোগিতা সেটা এফডিসি দিতে পারে না, এবং আমাদের এখানে হল নাই, ফলে সিনেমা প্রায় মুখ থুবড়ে পড়েছে। অন্যদিকে টেলিভিশনগুলি এক ধরনের বাজেট সংকট এবং রাজনৈতিক নিয়ন্ত্রণের কারণে দর্শক সংকট, টিআরপি কমে যাওয়া, অনেকের মালিক পর্যন্ত বাংলাদেশে নাই, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আবার যদি আমরা অন্য মাধ্যমগুলিতে তাকাই, শিল্প সাহিত্যের যে অন্য মাধ্যম, যেমন লেখক, সাহিত্যিক, এরা যারা, পুস্তক প্রকাশনা অনেক বেড়েছে, কিন্তু সৃজনশীল পুস্তক প্রকাশকদের যে পরিমাণ অ্যাক্টিভ থাকার কথা তারা সেইভাবে থাকতে পারছেন না, মানে অনেক জটিলতা আছে। আপনার কি মনে হয় কোথায় কোথায় আমাদের এই সরকারকে মনোযোগ দিতে বলা উচিত? আমার মনে হয় কি, সরকার এই যদি কোথায় কোথায় না বলে কোথায় কোথায় মনোযোগ দেয়া, মানে বাদ দেয়া যাবে বলা উচিত আর কি। মানে এত সংখ্যাটা এত বেশি, আগে বলা উচিত, তারপরে এক্স্যাক্টলি, মানে ডুজ এত বেশি যে ডোন্টস হয়তো আমি খুব অল্প বলতে পারবো যে হ্যাঁ এই জায়গায় মনোযোগ দেওয়ার দরকার নেই। বিকজ আমি যেই কথাটা বারবার বলি যে সংস্কৃতি ক্ষেত্রটা, এটা উই আর ভেরি আনফর্চুনেট যে আমাদের এখানে কোনো সরকারি এই জায়গাটাকে খুব বেশি মূল্যায়ন করে না। অথচ আপনি একটা দেশের যদি আসলে প্রোগ্রেসটা চিন্তা করেন, ওটা কিন্তু ওটার জন্য দরকার, জনপদের যদি প্রোগ্রেসের কথা বলি, তাহলে সেটার জন্য দরকার হচ্ছে শিক্ষা, সংস্কৃতি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। আমাদের এখানে এই দুইটা চর্চা হয় সবচেয়ে কম। সংস্কৃতি কিন্তু ন্যারেটিভ তৈরি করতে পারে। সো আপনার আসলে যেটা একদম প্রপার সংস্কৃতি, যেটা সেই চর্চাটা যেন চলে, সেটা আসলে প্যারিসকে মানুষ কিভাবে চিনে, সেটা হচ্ছে আর্টসের ক্যাপিটাল। প্যারিসের মধ্যে কে কবে প্রেসিডেন্ট ছিল, কে কি ছিল সেটা জানে না, কিন্তু মানুষ জানে যে আর্টসের ক্যাপিটাল হচ্ছে প্যারিস। সো সিমিলারলি আমি যদি বাংলা ভাষার আর্টসের ক্যাপিটাল বলতে চাই ঢাকাকে, তাহলে আমার আসলে সেইভাবে সরকারদের সব ধরনের ইনভলভমেন্টটা বাড়াতে হবে। আমি যদি ছোট করে বলি, ধরেন টেলিভিশনের কথা যদি বলি, আমি টেলিভিশন থেকে আসছি। টেলিভিশন কিন্তু ইন্ডাস্ট্রি না, বাই দ্য ওয়ে। আমরা মুখে বলি টেলিভিশন ইন্ডাস্ট্রি, কিন্তু টেলিভিশনের কিন্তু কোনো মানে ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার কিন্তু নাই। মানে এটা এখনও কিন্তু ওই মন্ত্রণালয়, তার সাথে বাণিজ্য মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, আরও অনেক কিছু যুক্ত হয়। এই ব্যাপারগুলো হওয়ার কারণে টেলিভিশনটা ইন্ডাস্ট্রি হয় না। আর ইন্ডাস্ট্রি না হওয়ার ফলে যেটা হয়েছে, সেটা হচ্ছে টেলিভিশনে যারা কাজ করে তারা যখন আসলে কোনো একটা ব্যাংকে পার্সোনাল লোন নিতে যায়, সে লোনটা পায় না, কারণ তার যে সোশ্যাল মানে যদি আমি বলি ডেজিগনেশনটা বলি, সেটার কোনো ইন্ডাস্ট্রিয়াল ভ্যালিডেশন নাই। যার জন্যে আপনি একজন ক্ষুদ্র উদ্যোক্তা হলেও আপনাকে ব্যাংক যে সুবিধাটা দিবে, আপনি একজন যদি আসলে চলচ্চিত্রকর্মী হন, টেলিভিশনের অভিনেতা হন, বা টেলিভিশনের কোনো ক্রুও হন। টেলিভিশনের কোনো জাতীয় পুরস্কার নাই। বহু আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় একটা জাতীয় পুরস্কার চালু করা হয়েছিল, কোথায় সেটা আর টিকে নেই। আর টিকে নেই। হ্যাঁ, টেলিভিশনে কোনো জাতীয় পুরস্কার নেই। আমরা সিনেমার ক্ষেত্রে দেখি, সো টেলিভিশনের ক্ষেত্রে আমরা দেখি না। সেটা সম্ভবত 1 বছর বা 2 বছর ছিল,
এবং আব্দুল্লাহ আবু সাইদ একটা পুরস্কার পেয়েছিলেন, কিন্তু এরপরে আর এটা এই continue করা টেলিভিশনের হয়নি। পুরস্কার উঠে গিয়েছে। হ্যাঁ, বিকজ ওই যে টেলিভিশনকে আসলে ধর্তব্যের মধ্যে ধরা হয়নি। আর একটা জিনিস দরকার আমার মনে হয় কি, সেটা হচ্ছে যে আমার খুবই অদ্ভুত ভাবে এমনকি রেডিওরও কোনো পুরস্কার নাই, রেডিওরও রেডিও কোনো টিভির পুরস্কার কোনো, নাই। হ্যাঁ, হ্যাঁ। এমনকি যারা কলা কুশলী তারা তো বাদই দিলাম, পেছনে যারা কাজ করেন, এত ভালো অনুষ্ঠান তৈরি করেন, ডকুমেন্টারি তৈরি করেন, আমাদের টেলিভিশনে তৈরি করা ডকুমেন্টারি বিদেশে গিয়ে পুরস্কার নিয়ে আসে, কিন্তু বাংলাদেশে আপনি টেলিভিশনে কোনো ডকুমেন্টারি তৈরি করলে আপনি পুরস্কার পাবেন। ডকুমেন্টারি দেখানোই হয় না বলতে গেলে। যদি আমি বলি যে একটা অ্যাকচুয়ালি ডকুমেন্টারি, ওয়ার্ল্ড ক্লাস ডকুমেন্টারি, আমরা ছোটবেলায় দেখতাম NH10 এর পুরস্কার নিয়ে আসছে, কিন্তু আমরা এখানে ডকুমেন্টারিগুলো দেখি না। সো আমার মনে হয় কি যে এটা খুব দরকার। আরেকটা জিনিস দরকার হচ্ছে খুবই অদ্ভুতভাবে আমাদের, যদি আমি সিনেমা, টেলিভিশন, রেডিও, তারপর থিয়েটার সব কিছুই বলি, সব তো আসলে কালচারের পার্ট, কিন্তু খুব অদ্ভুতভাবে সিনেমাটা আমাদের তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে, আর বাকি সব হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে। তথ্য মন্ত্রণালয় এই কারণে সবচেয়ে বেশি বাজেটটা পায়, যদিও ওরা পায় হচ্ছে যেহেতু অনুদান দেওয়ার জন্য, কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় আবার হচ্ছে পুরোটাই আলাদা। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমাদের একটা বড় চাওয়া ছিল যে আসলে সিনেমাটাকে আসলে সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে নিয়ে আসা, এবং তাহলে হবে কি যে পুরোটাকে যদি ইন্ডাস্ট্রিয়াল ফরম্যাটে আনা যায়, তখন কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডিসিপ্লিনগুলোও চলে আসবে। ইন্টারিম তো করলো না, তারা এখানে সংস্কার করলো না, সংস্কৃতির সংস্কার তারা চায় নাই। আরেকটা না, জিনিস চাই নাই না, আমি যতটুকু জানি, আমরা যখন এই দাবিটা করলাম, বললো যে এটা যে দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এন্ড সংস্কৃতি মন্ত্রণালয়, এই তিনটার কিছু, এটা শুধু এইবার না, এর আগের বারও যতবার আমাদের এই দাবিটা ছিল, তখন এই 3-4 মন্ত্রণালয়ের আরেকটা কথা কাণ্ড বলা তো হতো। তারা করেছে, বিভিন্ন স্কুলে সংস্কৃতির টিচার, গানের টিচার, আর্টের টিচার এগুলো কমিয়ে দিয়েছে, নাই করে দিয়েছে। নিয়োগ নাই করে দিয়েছে না, যারা মানে ছিল পদগুলি তারা বাতিল করেছিল। মানে যেগুলোতে নিয়োগ হবে বা কোনো কিছু হ্যাঁ, হবে, মানে বাট আই এম শিওর ওটা এখন হয়তো তাহলে ডেফিনেটলি বাড়াতে হবে। এবং আমি যদি বলি যে আমি বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন তারেক রহমান, উনি কিন্তু বাংলাদেশে আসার আগেই যখন লন্ডনে ছিলেন, তখন কিন্তু উনি উনার একটা ভাষণ দলমত নির্বিশেষে প্রচণ্ড পরিমাণ জনপ্রিয় হয়েছিল, যেখানে উনি বারবার গুরুত্ব আরোপ করেছিলেন গান শেখার ব্যাপারে, যে কোনো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শেখার ব্যাপারে। ওটা সবাই তখন শেয়ার করেছিল, এবং উনি বলেছিলেন যে আসলে একটা জাতিগোষ্ঠী তৈরি হয় তার কালচার দিয়ে। আমরা দেখেছি ওই সময় বাদ্যযন্ত্র ভেঙে ফেলা হয়েছে, বাউলদেরকে আক্রমণ করা হয়েছে। হ্যাঁ, মব তো ছিলই অবভিয়াসলি গতবার যেটা, এবং এই বাউলদের আক্রমণ কিন্তু যে গতবার, যদি আমি বলি গত 1.5 বছর অনেক পরিমাণ বেড়েছে, কিন্তু বাউলদের চুল কাটা কিন্তু আমরা এর আগের যে সরকার ক্ষমতায় ছিল অনেক বছর তখনও দেখেছি। এই যে একটা ফ্রিঞ্জ অফ গ্রুপটা থাকবে, এদেরকে আসলে যেভাবেই হোক দমন করতে হবে। আমি তো বারবারই বললাম যে শিল্পীরা সবসময় ভালনারেবল হয়, শিল্পীদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, যে কোনো রকমের সামাজিক নিরাপত্তা থেকে শুরু করে, এখন যদি আমি সোশ্যাল মিডিয়ার নিরাপত্তাও বলি, সেখানেও আসলে যেহেতু আগে সোশ্যাল মিডিয়া ছিল না, এখন চলে আসছে, এখানে রাষ্ট্রকে আসলে এগিয়ে আসতে হবে, শিল্পীরা যেন নিরাপদ থাকতে বগলি, পারে। আপনার কাছে আসি, আপনার কি মনে হয় যে আমরা এক সময় কিন্তু দেখেছি যে সরকার উৎসাহ দিচ্ছে সিনেমা হল তৈরি করার জন্য। আমার মনে আছে আমি যখন ছোট, তখন গাজীপুর একটা সিনেমা হলের বিষয়ে, ওই সময় গাজীপুরের যিনি বিএনপির নেতা, এরকম একজন বিখ্যাত নেতা, তিনি গাজীপুরে সিনেমা হল তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু এখন আমরা দেখি যে উল্টা সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় যে এই সরকারের কাছ থেকে আমরা সংস্কৃতির বিষয়ে কি কি পদক্ষেপ আশা করতে পারি? কি কি ধরনের কাজ এই সরকারের কাছ থেকে এখন বা আপনি নিজে যদি সংস্কৃতি মন্ত্রী হতেন কি করতেন? আমি সংস্কৃতি মন্ত্রী হলে আমার কাছে কল্পনা মনে হয়, করেন, হ্যাঁ, বাজেট বাড়াই দিতাম। সেটাই। অর্থ বছরে যে বাজেট অনেক আগে বেশি সবার বাড়াই আগে দিতাম। বাজেটটাকে অনেক বেশি বাড়াতে অনেক হবে। বেশি বাড়াতাম, যেটা যে আর মানে না, আপনি চাইতেন যাতে সংস্কৃতি মন্ত্রণালয় বেশি বাজেট পায়। বেশি বাজেট পায়, এবং বাজেটটা যখন আমি দিতাম, তখন আমি মানে একটা সিনেমাকে বেশি দিব বা ইয়েকে দিব না, সেটা তো অনুদানের আলাদা ছবি। অনুদানের, হ্যাঁ, ওই জায়গাগুলোকে ইকুয়ালি দিতাম, যাতে সবাই, যদি সিঙ্গার হয় সেও ভালোভাবে কাজ করতে পারতো, যারা বাউল সমাজ বলেন বা আর্টিস্ট, মানে ডিরেক্টর, শিল্পীদের শিল্পীদের প্রতিরক্ষা, শিল্পীদের প্রোটেকশনের ব্যবস্থা হ্যাঁ, করতে। প্রোটেকশনের ব্যবস্থা। শিল্পীদের সবচেয়ে বেশি দরকার ফিনান্সিয়াল প্রোটেকশন। আমাদের শিল্পীরা অসুস্থ হলেই হাত পাততে হয়, কারণ তাদের কাছে জমা টাকা খুব একটা সেটা তো আমি থাকে না। আপনাকে এই যে বললাম, এবং তারা কিন্তু দিনমজুরের মতোই, তারা দিন আনেন, দিন আনে দিন একটা খায়, কাজ হ্যাঁ। করেন, কিছু টাকা জমে, ওইটা খরচ করতে করতে আরেকটা কাজ করেন, এইভাবে, তাই না? এইভাবে অ্যাবসলিউটলি। এবং শিল্পীদেরকে টেনশন করতে হয় যে আসলে যদি সামনের 10 দিন আমার কোনো কাজ না থাকে, তাহলে আমি আসলে কিভাবে চলবো।
এটা না স্ট্রাকচারে নিয়ে আসা উচিত একটা। আমি যখন অনেক আগে কাজ করতাম, আমি যেহেতু আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করতাম, যখন আমাদের পার ডে মানে শো থাকতো, শোর অনুযায়ী পার ডেতে আমরা টাকা পেতাম, একটা অ্যামাউন্ট পেতাম। সো যদি মাসে 10টা শো থাকতো তাহলে আমি চিন্তা করতাম যে আমার এই মাসে কিন্তু দেখা যেত যে সেই টাকা আবার ফ্যাশন ইন্ডাস্ট্রির পিছনেই খরচ করতে ফ্যাশন হতো। ইন্ডাস্ট্রি, বিকজ আমাদের জুতার আলাদা টাকা লাগতো, কাপড়ের আলাদা টাকা লাগতো, এবং মেকআপের আলাদা টাকা লাগতো, এগুলোর জন্য তো আমাদের এক্সট্রা কোনো টাকা নেই, এবং বাজেটও অনেক কম ছিল। আমি এখনটার অবস্থা জানি না, বাট তখন তো আমাদের অনেক বাজেট কম ছিল, এবং ভাড়া দিয়ে যাওয়া আসা, আমার ছেলে convince মেয়েরা শেষ উৎসাহে করে- কাজ করতো যে সবাই দেখে, সবাই দেখে, ছবি হ্যাঁ ওঠে। এটাই। তো তখন মানে এই জায়গাগুলোকে এবং আমি ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে আসছি, আমার ওখানে একটা দুর্বলতা আছে। ফ্যাশন ইন্ডাস্ট্রিকে তো মানুষ কোনো ইন্ডাস্ট্রি মনে করে না। আজকালকার যুগের অবস্থা আমি সেমই দেখি, এটা আমি 15 বছর আগে যা দেখেছি আমি এখনো তাই দেখছি। এদেরকে যেমন রাজনীতিতে যদি আমার কাছে আপনার কি মনে হয়, মনে হয় যে নতুন নতুন যে জায়গাগুলি আছে সংস্কৃতির অংশ হিসেবে সেইগুলিকেও স্বীকৃতি দেওয়া দরকার? অফকোর্স যেমন এই যে আপনি বললেন যে অফকোর্স fashion- ফ্যাশন ইন্ডাস্ট্রি কেন দিবে না, এটা তো একটা বড় পার্ট। ফ্যাশন ডিজাইনার, ফ্যাশনে যারা ফ্যাশন মডেল যারা, হ্যাঁ এটা তো একটা বড় পার্ট। আপনি দেশের অন্যান্য যে কোনো জায়গায় দেখেন, দে ইভেন মানে ওদের সোশ্যাল বলেন, পলিটিক্যাল বলেন, এনি ইভেন চাকরিগত মানে ওনাদের এটা কি বলে, চাকরিগত নিরাপত্তা বা চাকরিগত এনিথিং যে এনিথিং বলেন, ওদেরকে 100% দেয়া হয় এবং সম্মানটাও পায়। আমি যদি বলি যে এখন নাওমি ক্যাম্পেল, ও নাওমি ক্যাম্পেল, হ্যাঁ, কিন্তু এখানে যদি বলি এখন শাবনাজ সাদিয়া ইমি, হ্যাঁ শাবনাজ সাদিয়া ইমি, এই যে বিভাজনগুলো আমাদের যে মানে ওয়ে অফ লুকিং, এই জিনিসগুলো তো চেঞ্জ করতে হবে, এবং আমাদের এখানে দৃষ্টিভঙ্গি সরকারের বদলাতে হবে। দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, এবং আমার- সরকারকে এটা এখানে অনেক মানে আমার মনে হয় অনেক গুরুত্বপূর্ণ স্টেপ ওনাদের নেওয়া উচিত, যে প্রত্যেকটা জায়গাকে সংস্কৃতির ইকুয়ালি ট্রিট করা। আমি ছোট করে একটু অ্যাড করি, এখানে শিল্পীদের আসলে আমাদের শিল্পীরা দুর্ভাগ্য এই অর্থে বলছে, আমি দুর্ভাগ্য বলতে আসলে খুবই প্যাথেটিক সেন্সে বলছি না, দুর্ভাগ্য হচ্ছে ভাগ্যটাই খারাপ ওই জায়গা থেকে। সেটা হচ্ছে আমাদের এখানে ধরেন যে যত বড় শিল্পী হোক না কেন, একটা কমন পারসেপশন হচ্ছে যে শিল্পীদের টাকা লাগে না। এটা হচ্ছে সাধারণ মানুষের ধারণা, ওর এত টাকা কেন লাগবে বা ওর কি লাগবে, মানে শিল্পীদেরকে সবাই ওভাবেই হয়তো চিন্তা করে দেখে। বা আমি যদি এভাবে বলি, পাইরেসিটা মানে কিভাবে হয়? শিল্পের বিষয়টা শখ, শখ, সে অন্য কোনোখান থেকে টাকা পাবে আর শিল্প করবে সে, শিল্প এটা শখের তার বিষয়। এত টাকার দরকার নেই, তার এত কিছুর দরকার নেই। এটা হচ্ছে কমন মানুষদের ধারণা। আমি যেটা বললাম এই কারণে বললাম দুর্ভাগা। আপনি যদি দেখেন, যদি কিছুদিন আগে পর্যন্ত যদি বলা হতো যে একটা মিউজিক অ্যালবাম কেনার জন্য, সিডি কেনার জন্য, তখনও বলতো যে টাকা দিয়ে গান শুনবো, আমি ফ্রিতে শুনবো। এখানে আমাদের দুর্ভাগ্যটা হচ্ছে কি পাইরেসিটাকে কন্ট্রোল করা যাচ্ছে না কোনোভাবেই, কারণ সবার ধারণাই হচ্ছে আমি অনেক টাকা দিয়ে বাইরের জিনিস দেখবো, কিন্তু আমি আসলে ফ্রি দেখবো, দেশের জিনিস আমি দেশের কেন জিনিসটা ফ্রি পয়সা দিয়ে দেখবো। দেখবো? ওই কাপড় এখানেও কেনার সরকারের সময় একটা যেরকম বড় হয়। দায়িত্ব হচ্ছে পাইরেসিটাকে যেভাবেই হোক প্রথমেই আসলে সমূলে উৎপাটন করতে তাহলে হবে। আমরা এই সব প্রসঙ্গে ফিরবো, একটা বিরতি নেই, বিরতির পর ফিরে আসছি। আমরা পাইরেসি নিয়ে কথা বলবো। এই পাইরেসি মানে হচ্ছে মেধাসত্ত্ব যে লুটপাট হয়ে যায়, শুধু ব্যাংক লুট হয় ব্যাপারটা সেরকম না, মেধাসত্ত্ব লুটপাট হয়, এবং সেটা হচ্ছে মানুষের মাথায় লুটপাট করা। চলুন তাহলে বিরতির পর ফিরে আসি। বিরতি শেষ, চলমান আবার চলমান আছে, তবে এটাই হচ্ছে চলমানের আজকের অনুষ্ঠানের শেষ অংশ। একটু পরে চলমানে বিরতি, 2 দিন থাকবে না চলমান, শুক্র শনি, তারপর রোববারে ফেরত আসবে। তবে আমরা ফেরত এসেছি নিপুণ এবং বুবলির কাছে মহানগর নিয়ে প্রশ্ন করি, এটা কিন্তু আমি নিজে মহানগরের ফ্যান, হ্যাঁ, এবং লোকজন আমাকে বলে যে আমি তো বায়াস থাকি, আমার যাদেরকে ভালো লাগে আমি তাদের পক্ষে চলে যাই। তো মহানগরে আমি খুবই অবাক হয়েছিলাম কিছু কিছু বিষয়, যার মধ্যে একটা বিষয় হচ্ছে যে মহানগরে যেসব টিভি চলে, টিভির মধ্যে যে টিকার চলে নিচে দিয়ে, সেইখানে অনেক মেসেজ থাকে, পড়ার জায়গা ছিল মহানগরে, হ্যাঁ, এবং সেইখানে অনেক স্যাটারিক মেসেজ থাকতো। তা আমি সেটা দেখতাম এবং আমি খুব মজা পেতাম তখন। আমরা জানতে চাই 3 কবে আসবে, কারণ 1 আর 2 হয়েছে, 3 আসে নাই। তো এটা কি এই জন্য যে কথা শুধু 2টা, এই জন্য 3 নাম্বারটা আসছে না? না 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 না, 3 আসলে সত্যি কথা বলতে গিয়ে মহানগর যখন আমি 1 বানাচ্ছিলাম, তখন আসলে আমার ধারণাও ছিল না যে আমি 2 বানাবো। ওটার মতো বানানো, তারপরে দর্শকদের এত আগ্রহ, তারপর 2 বানালাম। এখন তারপর আগ্রহ হচ্ছে 3 কবে আসবে, 3 কবে আসবে। তো এটা কি আন্দোলনের জন্য অপেক্ষা করছিল? এটা কিন্তু আপনি জানেন, আমি যদি ধরেন আমার ফ্যামিলির কোনো ছবি দিচ্ছি, একটা ফুলের ছবি দিল, মানুষ নিচে এসে কমেন্ট করে যে এগুলো বাদ দেন, মহানগর 3 কবে আসবে বলেন, অথবা আপনার জন্য মহানগর 3-এর জন্য দেখি রাজুতে দাঁড়াবো নাকি শাহবাগে কি আন্দোলন করতে হবে। সো মহানগর 3-এর ব্যাপারে বলতে গেলে আসলে যদি বলতে হয়, আমি একটা কথা মজা করে প্রায় বলি যে
পুরো দেশে যা চলতেছে এরপর আর তার মহানগরের দরকার নেই। এটা এই মাঝখানে যারাই আমাকে জিজ্ঞেস করতো, তো আমি মজা করে ওদের করতে দিতাম, আর মহানগর দেখার দরকার কি, এভরিডেই তো এখন একটা একটা করে মহানগর হচ্ছে। কিন্তু অনেস্টলি স্পিকিং যদি বলি, মহানগর 3 আমার আনার ইচ্ছা আছে অবভিয়াসলি, এবং একটা গল্প লেখা হয়েছে এবং গল্পটা সব দিক থেকে পছন্দ হয়েছে। সো হোপফুলি ভেরি সুন কিছু হয়তো একটা ঘোষণা। তো এই যে টক শো যারা দেখে এদের জন্য দুইটা কথা কি? যারা টক শো দেখেন, যারা দেখে, হ্যাঁ, যারা টক শো দেখেন, হ্যাঁ, কারণ আপনি একটা মজার জিনিস আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে টক শো করার পরে 18-20টা রিল হয়, হ্যাঁ হ্যাঁ তারপরে মনে হয় যে একটা লোক 18টা অনুষ্ঠানে গিয়েছে। এক্স্যাক্টলি। তো এখন এই টক শোর যে ভয়ঙ্কর অবস্থা, এবং আবার টক শো পাইরেসি হয়, হ্যাঁ, টেলিভিশনে টক শো দেখায়, তারপরে কারা কারা কেটে ওটাকে ডান দিকেরটা বাম দিকে, বাম দিকেরটা ডান দিকে নিয়ে আসে, তারপরে মাঝখানে আপনাকে বসিয়ে হ্যাঁ, দিল, মাঝখানে মনে বসিয়ে হচ্ছে দিল। আপনি শুনছেন, হ্যাঁ, আপনাকে আসলে আমি ওখানে আপনাকে কোনোদিন যাই গালিগালাজ নাই। করা হচ্ছে, কিন্তু আপনি বসে বসে শুনছেন। আবার অনেক ধরনের টেকনিক হ্যাঁ, করা অনেক হয়। টেকনিক করা হয়। তো এই যে পাইরেসির নব টেকনিক, এটা টক শোর মধ্যে এসেছে। আপনি পাইরেসি নিয়ে কথা বলছেন, তো দুইটা কথা বলেন যারা এই যে টক শো দেখে দর্শকদের জন্য, আর পাইরেসি নিয়ে দুইটা কথা বলেন। পাইরেসি নিয়ে বলতে গেলে তো আমার প্রথমে বলতে হবে নাম্বার 2টা কথা মনে রাখবেন পাইরেসির ব্যাপারে। পাইরেসি যারা করেন তারা হচ্ছে দেশ ও জাতির শত্রু, এবং কোনো নির্বিচারে অল্প কিছু মানুষ কিন্তু পাইরেসি করেন। সো এই পাইরেসি বন্ধ করা দরকার। এবং অনেকেই বলেন যে পাইরেসি কিভাবে বন্ধ করব, বিদেশের কন্টেন্টের পাইরেসি বন্ধ হয় না। আমার এটা বিশ্বাস হয় না। আমরা পুরো বাংলাদেশের এতগুলো মানুষের এনআইডি কার্ড হয়ে গেছে, আমাদের মোবাইলের রেজিস্ট্রেশন আঙ্গুল দিয়ে যে ছাপ, সেটা আমরা করতে পারছি। এতটুকু যদি করতে পারি, পাইরেসিও বন্ধ করা সম্ভব। ডেফিনেটলি পাইরেসি বন্ধ করতে হবে। দর্শকদের উদ্দেশ্যে কথা হচ্ছে, পাইরেসি করে কোনো কিছু দেখবেন না। আপনারা যদি চান আমরা আসলে ভালো প্রোগ্রাম করি, আমাদের সংস্কৃতি এগিয়ে যাক, তাহলে পয়সা খরচ করে দেখতে হবে। শিল্প আসলে ফ্রিতে আসে না। আর টক শোর ব্যাপারে যেটা আপনি বললেন, যে 2টা কথা মনে রাখতে দর্শকদেরকে, একটা হচ্ছে টক শোতে যাই দেখবেন বিশ্বাস করবেন না, কিছু না, না যাই দেখবেন পুরোপুরি বিশ্বাস করবেন না। টক শোতে যে উত্তেজনাকর মুহূর্ত দেখেন, এতক্ষণ যা বললেন কিছু বিশ্বাস ঝগড়াঝাটি, করবে না। না এখন তো আমরা খুবই কোর্ডিয়াল ছিলাম। আমি বললাম সেটা হচ্ছে যখন ঝগড়াঝাটি বিশ্বাস করবে না। ঝগড়াঝাটি, যে প্রচুর এরা আসলে বাইরে ঝগড়াঝাটি গেলে হয়। বন্ধু হয়ে যায়। হ্যাঁ, এটা বাইরে গেলে আবার একই সাথে হাত মিলায়, একই সাথে চা আরেকদিন খায়। আসতে হবে, যেদিন নিপুণ ভাই বা আরেকজন বা আমি বা আমরা যেদিন ঝগড়া করতে আসবো, টপিকটা এরকম হবে যে হ্যাঁ, কিন্তু ঝগড়া। আমরা এগুলো বিশ্বাস করবো না। টক শোতে অনেকে ঝগড়া করে, কিন্তু বাইরে তারা বন্ধু। বাইরে তারা বন্ধু থাকে। এটা হচ্ছে যে রিলের যে চাহিদা, সেই কারণে হয়তো হয়, এত সিরিয়াসলি দেখার কিছু নেই। আরেকটা হচ্ছে যে আমার মনে হয় কি, যে টক শো, আমার পার্সোনালি আমার মত হচ্ছে কি টক শো অনেক বেশি হচ্ছে এখন। এটা আমার হ্যাঁ, ব্যক্তিগত অনেক, মত, আসলে অনেক অনেক বেশি। হচ্ছে। আমাদের স্পিকারস কম, মানে আমাদের কথা বলতে পারা লোকজন কম, যার জন্য প্রত্যেকটা চ্যানেলের মধ্যে টক শোর মধ্যে আনা হয়। এখানে আমার একটা আপত্তির জায়গা আছে, কোথায় বলি, সেটা হচ্ছে আমাদের নীতিমালায়। আমি ছোট করে বলে দিই, সেটা হচ্ছে আপনি একমাত্র বাংলাদেশে পাবেন যে প্রত্যেকটা টিভি চ্যানেলে টক শো চালানো হয় কয়েকটা করে, কিন্তু আপনি পৃথিবীর কোথায়, ইভেন ইন্ডিয়াতেও পাবেন না। ইন্ডিয়াতে কিন্তু আপনি যদি দেখেন একটা বা দুইটা। জিটিভি এন্টারটেইনমেন্ট চ্যানেল, ওখানে কিন্তু কোনো টক শো চলবে না, না, নাই। ওর কিন্তু নিউজ চ্যানেলেই চলবে শুধুমাত্র। আপনি এইচবিওতে যখন দেখেন, এইচবিওতে কোনো টক শো চলে না, সেটা সিএনএনেই চলবে হয়তো। আমাদের এখানে সব চ্যানেল হচ্ছে খিচুড়ি চ্যানেল, সব চ্যানেলেরই প্রাইম টাইম অনুষ্ঠান হচ্ছে কারণ টক মানুষ শো। এই টক পছন্দ করে না, কিন্তু এখান থেকে মানুষ যেটা পছন্দ করে আমি সেটা দিব না, মানুষের জন্য যেটা ভালো হয় আমি সেটা দেওয়ার চেষ্টা করব। এই পলিসিটা আসা উচিত যে শুধুমাত্র কয়েকটা নিউজ চ্যানেল ওখানে চলুক। আপনি চাইছেন চ্যানেলগুলি তার ক্যারেক্টার অনুযায়ী আলাদা হোক, টক শোর চ্যানেল আলাদা, এন্টারটেইনমেন্টের চ্যানেল আলাদা। ডেফিনেটলি আমি যখন এন্টারটেইনমেন্ট চ্যানেল দেখা দরকার, তখন আমি শুধুমাত্র এইচবিওতে যখন একটা মুভি কেউ দেখে, তখন যদি 111 এর টুইন টাওয়ারে হামলাও হয়, ওখানে টিকার যায় না, ও মুভিটাই দেখছে। ওর যদি হ্যাঁ, এটা দেখার নিয়ে আমি দরকার একবার হয়, এক টিভি চ্যানেলের মালিকের সাথে ঝগড়া করেছিলাম যে আপনি মুভি চ্যানেল, আপনি কেন, বা আপনি সিনেমা দেখাচ্ছেন, এর মাঝখানে কেন আপনি টিকার দিবেন? টিকার দিবেন কেন যে বনানীতে আগুন? তার মানে হচ্ছে আপনি সিনেমাটাকে, আর ওইখানে একজন নাচছে। হ্যাঁ এক্স্যাক্টলি। সো আমাদের এখানে, আর নিচে বনানীতে আগুন। হ্যাঁ, তো আমাদের এখানে সরকারের আসলে প্রথমে এই জিনিসগুলোকে ঠিক করতে হবে। আমাদের খিচুড়ি চ্যানেলের দরকার নাই। তাহলে হবে কি, যে টক শোর পরিমাণটা কমে আসবে, কোয়ালিটেটিভ টক শো হবে, ঝগড়াঝাটি কম হবে, গুণাগুণ বেশি, এরকম গুণাগুণ বেশি হবে, মানুষের এবং দেখলে- একই কথা রিপিটেটিভ হবে না তখন। আপনার কি মনে হয়, এই যে Quality অনেক matters অনেক বলে। টক শো হচ্ছে, কিন্তু আপনি যদি বিনোদন খোঁজেন, তাহলে আমাদের আপনি আসলে কেমন বিনোদন খোঁজেন? মানে ইন টক শোর মধ্যে না, 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 টক শোর টেলিভিশনে বা টেলিভিশনে বা যে কোনো জায়গায়, সিনেমা যদি এখন হয়, যেরকম আপনি আসলে কেমন বিনোদন খোঁজেন? বিনোদন তো সব রকমেরই মানুষ এনজয় করে, বাট আমি যদি পার্টিকুলারলি বলি যে বিনোদন এমন হওয়া যায় যেখান থেকে মানুষ মানে কারণ এখন ভিউয়ার্সদের টক শো বিনোদন হয়ে গেছে, লোকে ঝগড়া করে সেটা বিনোদন, এবং এক ধরনের ট্যাগ লাইন ইউজ করা হয়, অমুককে ধুয়ে দিলেন, ধুয়ে দিলেন, অমুককে এক হাত নিলেন, হ্যাঁ, পরে
খুললে পরে দেখা যায় কোন এক Anything, হাত থেকে হাত নেয় না। আমি নিপুণ ভাইয়ের সাথে একটা জায়গায় আমার মত মিলবে না, যেটা হচ্ছে যে হ্যাঁ আই এগ্রি উইথ হিম যে কোয়ালিটি ম্যাটার রাদার দ্যান কোয়ান্টিটি, বাট টক শো থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। সবাই যে এসে আচ্ছা, ভুলভাল কি কি বলে শেখা যায়, যায়? ভুলভাল বলে যায়, হ্যাঁ, বা ইয়ে করে যায়, কি জানি বলে, ঝগড়াঝাটি করে যায়, এখানে এটা তো না, এটা এই সংস্কৃতি লাস্ট ফিউ ইয়ার্সে মানে আগের সরকার থেকেই আসছে। বাট আমি যদি দেখি মানে অনেক উচিত কথা যেমন আমার মাথায় আসবে না, বাট আমি যখন দেখতেছি টক শো বা এই যে কাটছাট করেই যেগুলো দিচ্ছে, বাট অ্যাটলিস্ট আমি হয়তো বা সময়ের অভাবে আমি পুরো জিনিসটা দেখতে পাচ্ছি না। আমি আপনার কথাটাই হয়তো আমি আপনাকে ফলো করছি, আমি আপনার পাঁচটা দিক থেকে কিন্তু আমি জানতে পারছি অ্যাকচুয়ালি দেশের এখন মানে চিন্তার খোরাক পাওয়া সমসাময়িক, যায়। হ্যাঁ চিন্তার খোরাক, মানে সমসাময়িক অ্যাকচুয়ালি কি হচ্ছে এখনকার পরিস্থিতি দেশের বলেন আর যেখানেই বলেন। আর বিনোদনের জায়গা থেকে তো আমার মনে হয় প্রথম বিনোদন এমন হওয়া উচিত যেখানে শিক্ষণীয় ব্যাপার থাকবে, মানে বিনোদন মেসেজ ছাড়া থাকা উচিত না। মেসেজ থাকা উচিত, মানে তাহলে তো আর লাভ হলো বিনোদনের না। ভেতরে কিছু পরিবর্তনের ব্যাপার পরিবর্তন থাকা উচিত, এলিমেন্ট যাতে থাকতে হবে মানুষের যেখান মন থেকে বদলায়। মানুষ শিখতে পারে, জানতে পারে, নিজেকে ওখান থেকে গ্রুম করতে পারে, সবকিছুই যাতে একটা মানুষকে আমি দেখলাম শুধু দেখে ওটা দেখলামই, বাট ওখান থেকে আমি কিছু শিখলাম না, তাহলে তো লাভ হলো না। মানে আমার এভরি সেকেন্ডকে তো ইউটিলাইজ করতে হবে। সো আমার মনে হয় যে বিনোদন এমন হওয়া উচিত যেখান থেকে শিক্ষণীয় ব্যাপার থাকবে। আমরা শুনেছি যে আপনি একটা ট্রান্সফরমেশনের ভেতর দিয়ে যাচ্ছেন, আপনি রাজনীতিতে আগ্রহী। রাজনীতিতে আগ্রহী হচ্ছেন কেন? রাজনীতিতে আগ্রহী, আমি তো ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ছিলাম, একটা দুইটা হয়তো বা নাটক টাটক করেছি, আই ক্যান ইভেন রিমেম্বার দ্যাট। আমি যখন আমার 2012-তে যখন বিয়ে হয়, আমার একটা পলিটিক্যাল ফ্যামিলিতে বিয়ে হয়, তো ওইটার সেখান থেকে উৎসাহ পেয়েছেন? আমি উৎসাহ আমার ভাল লাগতো। তার মানে বিবাহ একটা শিক্ষামূলক বিবাহ হতে পারে, তাই না? রাজনীতিতে যাওয়ার জন্য। না তুষার ভাই, এটা না, আমার ছোটবেলা থেকে আমি না পুলিশ হতে চাইতাম। হ্যাঁ, আমার আই লাইক টু সার্ভ পিপল। আমার ভালো লাগে মানুষের জন্য কিছু করতে। হ্যাঁ, আমার ওইটাতে আত্মতৃপ্তিটা কাজ করে। সো ওখান থেকে আমার মনে হলো পুলিশ হলে হয়তো আমি মানুষের জন্য কাজ করতে পারবো, যা অন্যায় হচ্ছে তার উপরে মানুষের জন্য কাজ করতে ইচ্ছা করে। মানুষের জন্য কাজ করে। যখন আমি ওই ফ্যামিলিতে আমার বিয়ে হয়, আমি তখন দেখেছি এই আপস অ্যান্ড ডাউন, মানে এই রাত দুপুরে আমার মেয়েকে হ্যাঁ, মানে নিয়ে রাজনীতিবিদদের খুবই একটা উত্থান পতন উত্থান থাকে। এই পতন, গতকাল হ্যাঁ। পুলিশ সালাম দিচ্ছে, আজকে ধরে নিয়ে যাচ্ছে। আমি প্রেগনেন্ট, আমার বড় বাচ্চা যখন হয়, আমি প্রেগনেন্ট, আমার শ্বশুর আর আমার হাজবেন্ড গেল কুমিল্লাতে হাজিরা দিতে, হঠাৎ করে ড্রাইভার ফোন করে, ভাবি স্যারদের তো ধরে নিয়ে যাচ্ছে, জামানত হয় নাই। আমি তো লাইক লিটারালি ডিপ্রেস, আমি বুঝলাম না আমি কি করব। আমি সেখান থেকে আপনি উৎসাহ পেয়েছেন। তখন আমার মনে হলো যে এই ফ্যামিলিতে এটাই কালচার এবং এটা আমাকে অ্যাডাপ্ট করতে হবে। সো এই অ্যাডাপশনের পরের থেকে মানে এই এবং লাস্ট ইলেকশনে আমরা শেষ কথাটা নিপুণের কাছ থেকে নেব। আমরা আশা করছি যে আপনি রাজনীতিতে সফল হবেন এবং ওই সময় রাজনীতি বদল হবে। এরকম হঠাৎ আমরা শুনবো না যে এক রাজনীতিবিদ জেলখানায় যাচ্ছেন, আরেকজন বেরিয়ে আসছেন। জি হ্যাঁ, আমরা নিপুণ কাছ থেকে শেষ কথাটা শুনতে চাই। আমি টক শোর ব্যাপারে ছোট করে লাস্ট আমার একটা অবজারভেশন, দুইটা কথার মধ্যে একটা বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা টিভি চ্যানেল টক শোর যে রিল হয় সেটা দিয়ে তো বিজনেস হয় তার, সে তো পুরো টক শো চালিয়ে বিজনেস করে না, সে কেটে কেটে চালায়। প্রত্যেকটা টেলিভিশনের দায়িত্ব হওয়া উচিত যে টক শোতে কথা বলার মধ্যে যদি কোনো মিস ইনফরমেশন থাকে তাহলে টেলিভিশন চ্যানেলকে পরের দিন বা সেই দিন রিবাটাল দিতে হবে, তাকে আসলে রিজয়েন্ডার দিতে হবে, একটা রিজয়েন্ডার দিতে হবে যে বলতে হবে যে এই ইনফরমেশনটা যে গেস্টটা বলে গেছেন সেটা ভুল অ্যাকচুয়ালি দেশ। কারণ টক শোর মাধ্যমে আমরা অনেক ভুল ভাল ইতিহাসও জানতে পারছি মানে কি এটা আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে মানুষের মধ্যে, বিজনেসও হচ্ছে ওইটার কারণে। তো আমার মনে হয় কি প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে একটা নৈতিক দায়িত্ব হওয়া উচিত যে টক শোতে যে গেস্ট সবাই যে ইচ্ছাকৃত করেন তা না, আমারও ভুল হতে পারে অনিচ্ছাকৃত, সেটা টেলিভিশন চ্যানেলের একটা রিসার্চ কমিটি থাকতে হবে যারা আসলে রিজয়েন্ডার দিয়ে দিবে যে অমুক শোতে টেলিভিশনগুলোকে তথ্যের সত্যতা শুধুমাত্র ব্যবসা করলে হবে না যে আমি গেস্ট আনলাম এবং সেটা দিয়ে বিক্রি করলাম, যাচাই করতে হবে অবশ্যই, এবং সেটা টেলিভিশন চ্যানেলগুলো দেয়। তাহলে আমরা এইখানে এসে আজকের আড্ডাটা শেষ করছি। আমার মনে হয় যে এটা আমরা আরো অনেকক্ষণ চালাতে পারতাম। টক শোর অতিথি হিসেবে শিল্প সাহিত্যের সাথে জড়িত লোকজন খুব একটা খারাপ না। তাহলে আমরা ভবিষ্যতে আপনাদেরকে আবার পাবো আশা করছি। আমরা আশা করছি মাঝে মাঝে আমরা আমাদের এই চলমানে শিল্প সাহিত্য সংস্কৃতি খেলা অন্যান্য যে জায়গাগুলি রয়েছে সমাজের, সেই জায়গা থেকে অতিথি আনতে পারবো। শুধু রাজনীতি কিন্তু জীবন না, রাজনীতির বাইরেও জীবন আছে এবং আমাদের জীবনের অধিকাংশ জুড়ে কিন্তু রাজনীতি নাই, রাজনীতির প্রভাব আছে, কিন্তু রাজনীতি আমাদের জীবনকে কিন্তু নিয়ন্ত্রণ করে না। আমাদের জীবন বরং রাজনীতিকে নিয়ন্ত্রণ করুক, এটা আমরা চাই। আমাদের জন্য রাজনীতি আমাদেরকে নিয়ন্ত্রণ করবে না, আমরা রাজনীতিকে প্রভাবিত করব। মানুষের কথা, মানুষের মন বুঝে ভবিষ্যতের রাজনীতি আমাদের বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছে চলমানে। শুক্র শনি চলমান নেই, শুরুতেই বলেছিলাম। রোববারে আবার দেখা হবে এবং সামনে ঈদ। ঈদের সময় টেলিভিশন কি করে সেটা হচ্ছে বলে 7 দিন জুড়ে 8 দিন জুড়ে টিভির অনুষ্ঠান
এটা বলতে থাকে। আমরা একটু আগে থেকেই শুরু করি, আমরা 7 দিন 10 দিন আগে থেকেই শুরু করি। আপনাদেরকে ঈদের শুভেচ্ছা।